React.js টিউটোরিয়াল সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা রিয়্যাক্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব। কম্পোনেন্টের একদম শুরু থেকে প্রো লেভেল পর্যন্ত বিস্তারিত আলোচনা করব। আপনি যদি রিয়্যাক্ট শিখতে চান তাহলে কম্পোনেন্ট না জানলে কিছুই সম্ভব না। তো এই ভিডিওতে আমরা যেই বিষয়গুলো কভার করব, কম্পোনেন্ট কি, কম্পোনেন্ট কেন দরকার, কম্পোনেন্ট কিভাবে বানাতে হয়, প্রপস কিভাবে কাজ করে, প্রপসের ফোল্ডার স্ট্রাকচার ইত্যাদি এই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো এখন আমরা কম্পোনেন্ট সম্পর্কে একটু আলোচনা করব। রিয়্যাক্ট একটি কম্পোনেন্ট বেস লাইব্রেরি, মানে রিয়্যাক্ট ছোটো ছোটো অংশ দিয়ে ইউআই তৈরি করা যায়। যেমন একটা ওয়েবসাইটে ন্যাপবার, সাইডবার, কার্ড, ফুটার ইত্যাদি প্রত্যেকটা এক একটি কম্পোনেন্ট। আমরা যদি রিয়্যাক্টের অফিসিয়াল ডকুমেন্টেশনে যাই তাহলে আমরা যেটি দেখব, এই যে আমরা রিয়্যাক্টের যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটটায় চলে আসলাম। এখানে এসে আপনারা এই ওয়েবসাইটটা দেখেন। প্রথমে যেটি রয়েছে বাম পাশে একটি রিয়্যাক্টের একটি লোগো রয়েছে, তারপরে সার্চ বার রয়েছে, তারপরে এই যে ডান সাইডে মেনু বার রয়েছে। এই পুরো অংশটাকে আপনি একটি কম্পোনেন্টের সাথে তুলনা করতে পারেন। এটা একটা কম্পোনেন্ট। তারপরে যেটি রয়েছে এই যে এই সাইডটুকুকে আপনি কম্পোনেন্ট আকারে ধরে রাখতে পারেন। যেমন এখানে একটি বাটন রয়েছে, এই পাশে আরও একটি বাটন রয়েছে, তারপর এই অংশটা রয়েছে, এই সাইডে একটি কার্ড রয়েছে, কার্ডের ডিজাইন করা হয়েছে। এই প্রত্যেকটাকে আপনি এক একটি কম্পোনেন্ট হিসেবে কল্পনা করেন। এই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটটায় এক একটা কম্পোনেন্ট যোগ করে পুরো ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে। আপনারা যদি পুরো ওয়েবসাইটটার কথা চিন্তা করেন তাহলে আপনারা ঘাবড়ে যাবেন, কিন্তু আপনি যদি ওয়েবসাইটের ছোট ছোট অংশে ভাগ করেন তাহলে বিষয়টা আপনাদের কাছে সহজ মনে হবে। যেমন এই যে এখানে দেখুন যে লোগোটা রয়েছে, আপনি জাস্ট এই লোগোটার কথা চিন্তা করেন যে আপনি এই লোগোটা বানাবেন, তাহলে আপনি খুব সহজেই কিন্তু এই লোগোটা বানাতে পারবেন। তারপরে এই যে সার্চ বারটা রয়েছে, আপনি এই সার্চ বারটাও খুব সহজে বানাতে পারবেন। এই যে ন্যাপবার রয়েছে, যে মেনুগুলো রয়েছে, মেনুগুলো আপনারা বানাতে পারবেন। কিন্তু আপনারা যদি মনে করেন যে পুরো যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটটা আমরা কিভাবে তৈরি করব, তাহলে কিন্তু আপনারা প্রথমেই ঘাবড়ে যাবেন এবং আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। তাই আপনারা যেটি করবেন, ছোট ছোট কম্পোনেন্ট আকারে ভাগ করবেন। ভাগ করে আপনারা এই যে ছোট ছোট কম্পোনেন্ট বানালেন, এই কম্পোনেন্টগুলোকে একসাথে জোড়া লাগিয়ে একটি বড় ওয়েবসাইট বা একটি ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। তো এখন আসি কম্পোনেন্ট কত প্রকার। রিয়্যাক্টে কম্পোনেন্ট মূলত দুই প্রকার, একটা হচ্ছে ক্লাস বেস কম্পোনেন্ট আর একটি ফাংশনাল বেস কম্পোনেন্ট। তো বর্তমান সময়ে ফাংশনাল বেস কম্পোনেন্টটাই বেশি ইউজ করা হয়। তো আমাদের এই সিরিজে আমরা ফাংশনাল কম্পোনেন্টটাই বেশি ব্যবহার করব। আপনারা শেখার সুবিধার্থে আমরা ক্লাস কম্পোনেন্টটাও দেখাবো, কিন্তু আমরা যে প্রজেক্ট তৈরি করব বা রিয়্যাক্টের যে ফুল সিরিজটা তৈরি হবে এটাতে আমরা ফাংশনাল কম্পোনেন্টটাই বেশি ইউজ করব। তো এখন আমরা সরাসরি কোডে চলে যাব। কোডে গিয়ে কিভাবে কম্পোনেন্ট তৈরি করতে হয় এই বিষয়টি আমরা হাতে কলমে কোড করব, তারপরে সেই কোডটা বোঝার চেষ্টা করব। তো আমরা যেটি করব, এই যে সোর্স src এর মধ্যে আমরা কম্পোনেন্ট তৈরি করব। তো আমরা যেটি করব, সোর্স এর মধ্যে আমরা জাস্ট একটি কম্পোনেন্টের ফাইল তৈরি করব। আপনারা চাইলে একটি ফোল্ডারের মধ্যে কম্পোনেন্ট নিতে পারেন। তো আমরা যেটি করব, এই যে সোর্স, এই সোর্স ডিরেক্টরির মধ্যে ঢুকবো। ঢোকার পরে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো থেকে আমরা প্রথমে যেটা রয়েছে নিউ ফাইল, এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমরা যেটি করব, একটি কম্পোনেন্ট লিখব header.jsx, এই নামে আমরা একটি কম্পোনেন্ট তৈরি করলাম। তো এখন আমরা যেটি করব, এখানে আমরা কম্পোনেন্ট লিখব। প্রথমে আমরা এই হেডার এই নামে কম্পোনেন্ট তৈরি করব। আমরা ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করব, ফাংশন হেডার, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেসেস। এরপরে আমরা যেটি করব, রিটার্ন এটা লিখব।
এটা লেখার অর্থ হচ্ছে আপনার ওয়েবসাইটে আপনি যেটা ভিজিবল মানে দেখাতে চাচ্ছেন সেটা এই রিটার্ন স্টেটমেন্টের মাধ্যমে দেখাতে হবে। তো এখানে যেটি করতে হবে, একটি প্যারেন্ট এলিমেন্ট রাখতে হবে। তো প্যারেন্ট এলিমেন্ট হিসেবে আমরা এখানে ডিভ ইউজ করব। ডিভ, এই ডিভের মধ্যে আমরা টেক্সট লিখে দেব। অবশ্যই এটাকে এক্সপোর্ট ডিফল্ট করতে হবে। এক্সপোর্ট ডিফল্ট হেডার, আমরা এটাকে এক্সপোর্ট ডিফল্ট করে ফেললাম। এখন আমরা যেটি করব, এই যে এখানে আমরা একটি h1 ট্যাগ নিব। h1 এর মধ্যে আমরা কিছু টেক্সট লিখব। দিস ইজ হেডার কম্পোনেন্ট। এই লেখাটা আমরা এখানে লিখে দিলাম। আমরা আমাদের কোডে চলে যাব, আউটপুট এখানে আসব। আউটপুটে আসার পরে এখানে দেখুন এটা ঠিকমতো আসছে না। তো এটাকে আসার জন্য আমাদেরকে যেটি করতে হবে, আমাদেরকে ইম্পোর্ট করতে হবে অবশ্যই। এই যে হেডার ডট জেএসএক্স এই কম্পোনেন্টটা বানালাম, এই কম্পোনেন্টটাকে আমরা এখন ইউজ করব। এটা ইউজ করার জন্য আমাদেরকে যেটি করতে হবে, এই যে অ্যাপ ডট জেএসএক্স রয়েছে এর মধ্যে এটাকে নিয়ে আসতে হবে। এটাকে নিয়ে আসার জন্য অবশ্যই ওই ফাইলটাকে এই যে অ্যাপ ডট জেএসএক্স এই ফাইলের মধ্যে ইম্পোর্ট করতে হবে। এর জন্য আমাদেরকে যেটি করতে হবে, ইম্পোর্ট হেডার ফ্রম ./হেডার। আমরা এটাকে ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পরে অবশ্যই আমাদেরকে এটা ব্যবহার করতে হবে। তো এখন আমরা যেটি করব, এই যে হেডার এটাকে ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পরে এখানে এটাকে নিয়ে আসতে হবে। এটাকে নিয়ে আসার জন্য আমাদেরকে যেটি করতে হবে, হেডার এইভাবে দিতে হবে। তাহলে দেখবেন এটা ঠিকঠাক চলে আসবে। এই যে দেখুন, দিস ইজ হেডার কম্পোনেন্ট। আমরা কোথায় করলাম, এই যে এখানে হেডার ডট জেএসএক্স এখানে আমরা কোড লিখলাম। লেখার পরে আমরা যেটি করলাম, এই যে অ্যাপ ডট জেএসএক্স এখানে আমরা এটাকে ইম্পোর্ট করে দিলাম। ইম্পোর্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এটা এভাবে চলে আসছে। দেখুন, দিস ইজ হেডার কম্পোনেন্ট। এটা ঠিকঠাকভাবে কাজ করছে। আমরা এই যে হেডার ডট জেএসএক্স একটি কম্পোনেন্ট তৈরি করলাম, এই কম্পোনেন্টটাকে আমরা বারবার ব্যবহার করতে পারবো। এটাকে আর এভাবে লিখতে হবে না যে আমরা এখানে লিখলাম দিস ইজ হেডার কম্পোনেন্ট। এখানে আমরা আরও কিছু টেক্সট দিতে পারি। h2 দিস ইজ মাই ফার্স্ট কম্পোনেন্ট। এই যে এখানে দেখুন h2 নিয়ে আসি, তাই এটা এভাবে শো করছে। তো এখন যদি আমরা এই যে হেডার ডট জেএসএক্স এই কম্পোনেন্টটা নিলাম, এই কম্পোনেন্টটাকে আমরা বারবার ব্যবহার করতে চাই, তাহলে আমাদেরকে যেটি করতে হবে, এই যে এটাকে আমাদেরকে বারবার লিখতে হবে। লিখে দিলেই দেখুন এই যে সেকেন্ড টাইম এটা শো করছে। তো আমরা h2 এটাকে কেটে দিব। এই যে দেখুন, এটার মাধ্যমে বোঝা যাচ্ছে কি যে কম্পোনেন্ট রিইউজেবল, একই কোড বারবার ইউজ করা যায়। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।